প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আমার তৃতীয় লেকচার নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আমরা গত দুই ক্লাসে আমরা দেখেছিলাম যথাক্রমে প্রথম ক্লাসে আমরা দেখছিলাম যে ভ্যাট সংক্রান্ত বিষয়টা কিভাবে সমন্বয় করতে হয় সেটি আমরা দেখেছি। দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছি অগ্নিবিনষ্ট পণ্য কিভাবে সমাপনী মজুদের ভিতরে অন্তর্ভুক্ত থাকে এবং অগ্নিবিনষ্ট পণ্য সংক্রান্ত যে সমন্বয় সেটি সমাধান কিভাবে করতে হয় সেটি আমরা গত দুই লেকচারে দেখেছি। ভ্যাট এবং সমাপনী মজুদের ভিতরে অন্তর্ভুক্ত অগ্নিবিনষ্ট পণ্য এবং এই সংক্রান্ত আরও যে সকল বিষয় সমন্বয় করার প্রয়োজন থাকে সেটুকু আমরা গত ক্লাসে দেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টস করে একটু জানাও যে আমাকে ঠিক মতো তোমরা দেখতে পাচ্ছ কিনা। আর শুরুতেই আমি একটু দেখি যে কারা আমার সাথে আসো। আমার সাথে তানজিম আছে, রোল 665 রোল নাম্বার। আমার সাথে আছে হুরায়রা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। 673 রোল নাম্বার। আরও যারা আমার সাথে জয়েন করছো খুব দ্রুত আমার সাথে জয়েন করো। তোমরা যারা রেগুলার ক্লাস করো, যাদের বন্ধুদের সাথে রেগুলার যোগাযোগ হয় তোমরা একে অপরকে একটু নক করো মেসেঞ্জারে যে স্যার ক্লাসে এসছে। তোমরা সেভাবে সবাই রেডি থাকো এবং আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। উষা আছে আমাদের সাথে। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসটা তোমাদের নবম দশম শ্রেণীর ক্লাসের সাথে কিছু অংশ মিল আছে। হয়তোবা সেটা হতে পারে 10% মিল আছে, 90%ই তোমাদের জন্য নতুন। অবশ্যই খাতা কলম সাথে নিয়ে তোমরা বসবে। আর আরেকটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি, রাতুল আমাদের সাথে জয়েন করেছে, আমাদের সাথে জান্নাতুল জয়েন করেছে, সবাই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আরেকটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, এই বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছু সাউন্ড পলিউশন হতে পারে। তো এটা তোমরা নিশ্চয় যদি ডিস্টার্ব ফিল করো তাহলে অন্তত আমাদের জানানোর দরকার নেই। তার কারণ এখানে কনস্ট্রাকশনের কাজটা আসলে বাদ দেওয়া যাবে না, এটাও খুব ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের মূল লেকচারে আসি। আজকে মূলত আমরা আমাদের লেকচারে দেখব অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সংক্রান্ত যে সকল বিষয়গুলি আছে সেগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। আর প্রিয় শিক্ষার্থীরা, আমার পরিচয় নিশ্চয়ই তোমরা আগেই পেয়েছো। আমি তোমাদের ক্লাস টিচার এই ইয়ারের, অর্থাৎ তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তোমাদের কমার্স থেকে দেখভাল করার জন্য বা যাবতীয় সমস্যা সংক্রান্ত সমাধান করার জন্য তোমরা আমাকে নক করবে। যদি কোনো সমস্যা থাকে সেটা আমি তোমাদেরকে কর্তৃপক্ষের মাধ্যমে সেটা সলিউশন করার চেষ্টা করব। আর করোনাকালীন তো তোমরা জানো যে 19শে ডিসেম্বর পর্যন্ত আমাদের এই ছুটি কিন্তু বর্জিত করা হয়েছে। তাহলে তোমরা কিন্তু বাসায় বসে থাকার কোনো অবকাশ নেই, তোমাদের পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে। এমন হতে পারে যে 19শে ডিসেম্বর এসে হয়তো আবার ছুটি এক্সটেন্ড হতে পারে, কিন্তু তোমাদের শিক্ষাবর্ষ কিন্তু থেমে থাকবে না। সো তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নাও। আমার সাথে রাহাত জয়েন করেছে, মিরাজ আমার সাথে জয়েন করেছে, সাজিদুল ইসলাম আমার সাথে আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমার নাম পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করছি না। আজকে তোমাদের আর্থিক অবস্থা বিবরণী ক্লাস 3, আজকে আমরা 3 নম্বর ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সাথে। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি MM কলেজ, যশোর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখো যে আজকে আমরা আমার এই লেকচার শেষে তোমরা কি শিখবে, কি জানতে পারবে। তোমরা দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি তোমরা কিভাবে নির্ণয় করবে সেটি নির্ণয় করতে পারবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে সমন্বয় আছে সেই সমন্বয়গুলোরও তোমরা সমাধান করতে পারবে। আর তোমরা যারা আমার সাথে আসো তারা অবশ্যই তোমাদের রোল নাম্বার লিখে আমাকে কমেন্টস করবে। আর যদি কখনো শুনতে না পাও, ঠিকমতো আমাকে শুনতে না পাও বা দেখতে যদি অসুবিধা হয় তাহলে কমেন্টস করে জানাবে। আমি যখন কমেন্টস চেক করব তখন নিশ্চয়ই সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব যথাযথ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল আলোচনায় আসি। আমরা অনাদায়ী পাওনা বলতে আসলে কি বুঝি
এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে কি বুঝি, অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে নির্ণয় করতে হয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কেনই রাখার প্রয়োজন হয়, এই সকল বিষয়গুলো আমাদের অবশ্যই জানার প্রয়োজন আছে। আমরা জানি যে রহিম, করিম, জনি, রনি, বনি এই টাইপের অজস্র নাম, এই যারা আমাদের কাছ থেকে বাকিতে কোনো সেবা নিয়েছে বা পণ্য নিয়েছে তাদেরকেই আমরা মূলত প্রাপ্য হিসাব বলি বা দেনাদার হিসাব বলি। এই যত দেনাদার আছে এই দেনাদারগুলোকে আমরা রনি বনি না ডেকে আমরা প্রাপ্য হিসাব নামে ডাকছি অথবা দেনাদার হিসাব নামে আমরা ডাকছি। আমার সাথে 10 জন তোমরা জয়েন করেছো, অনেক ধন্যবাদ যারা আমার সাথে আছো। তাহলে অনাদায়ী পাওনা বলতে আমরা বুঝি যে একটা নির্দিষ্ট সময় শেষে যে টাকাগুলো দেনাদারের কাছ থেকে বা প্রাপ্য হিসাবের কাছ থেকে আদায় হবে না বা আদায় হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, এই টাইপের যে হিসাব, এই হিসাবগুলোকে আমরা অনাদায়ী পাওনা বলি। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি কোনগুলো? অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে আমরা মূলত যে অনাদায়ী পাওনা কাভারেজ দেওয়ার জন্য যে নিরাপত্তামূলক ব্যবস্থা, এই নিরাপত্তামূলক ব্যবস্থাকেই আমরা বলছি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। তো অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা জানি 2 রকমের থাকে, রেওয়া মিলে একটি থাকে এবং একটি সমন্বয় থাকে। আমরা জানি যে অনাদায়ী পাওনা মূলত আমাদের 2 রকমের, একটি হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা, একটি নতুন অনাদায়ী পাওনা। পুরাতন অনাদায়ী পাওনা যেটি তার অবস্থান থাকে রেওয়া মিলে, এবং নতুন অনাদায়ী পাওনা যেটি সেটির সমন্বয়ে উল্লেখ করা থাকে। যথারীতি একইভাবে অনাদায়ী পাওনা সঞ্চিতি 2 রকমের, একটি হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটির অবস্থান থাকে রেওয়া মিলে, এবং আরেকটি হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটি সমন্বয়ে থাকে। কখনো এমনও বলতে পারে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা, আবার এমনও হতে পারে প্রাপ্য হিসাবের উপর পার্সেন্টেজ কেটে কখনো আমরা সেটা নির্ণয় করে নিই। তো তোমরা নিশ্চয় তোমাদের নবম এবং দশম শ্রেণীতে তোমরা কিন্তু অবশ্যই এই দুটি বিষয় পরিষ্কার ধারণা আছে তোমাদের। নতুন অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনার যে ব্যাপারটা, এটা তোমরা সমন্বয়ে পেয়েছো। সেক্ষেত্রে প্রায়ই দেখা গেছে 90% জায়গায় তোমরা পেয়েছো অনাদায়ী পাওনার একটি পরিমাণ সমন্বয়ে উল্লেখ করা থাকে সরাসরি, এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির যে ব্যাপারটা সেটি কিন্তু তোমরা পার্সেন্টেজ কেটেছো, প্রাপ্য হিসাবের উপর পার্সেন্টেজ কেটেছো। এটুকু আমাদের জন্য কমন বিষয় ছিল। তোমরা নবম দশম শ্রেণীতে এই বিষয়গুলো দেখেছো, কিন্তু আজ আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো দেখব শুরুতে একটু তোমাদের নবম দশম শ্রেণীর আলোকে আমরা আলোচনা করব, আর তারপরে আমাদের আরও কিছু নতুন নতুন সমন্বয় আছে যেগুলোর সাথে তোমরা এই কেবলই পরিচয় হবে, আজকে পরিচয় হবে হয়তোবা, অথবা কেউ কেউ যদি বাসায় ঠিক মতো পড়াশুনো করো তাহলে অলরেডি পরিচয় হয়েছে। তাহলে আমরা দেখি স্যার হিসাব বিজ্ঞান বই আমরা কোন লেখকের কিনবো, মিরাজ বলেছে। আচ্ছা, বইয়ের কথা একটু বলি। তোমাদের বই কিনতে হবে, এমন বই কিনতে হবে যে বইগুলো অবশ্যই তোমার অ্যাডমিশন পরীক্ষায় কাজে লাগবে, এই টাইপের বই কিনবা। তো এই টাইপের বই বলতে এমন বই কিনতে হবে তোমার যে বই সারা বাংলাদেশ ওয়াইজ চলে, এরকম টাইপের বই কিনতে হবে। এবং তুমি দেখবা যে সেই লেখকের যে নিশ্চয় বইয়ের 1 পেজ উল্টাইলেই কিন্তু তুমি দেখবা যে বইয়ের মরাটের পরেই কিন্তু লেখা আছে, লেখকের নাম লেখা আছে এবং সেই লেখক সম্পর্কে বিস্তারিত লেখা আছে, সে ভালো কলেজের শিক্ষক কিনা, সে ভালো ইনস্টিটিউটের টিচার কিনা, সেটা তোমরা একটু ভালো করে ফলো করবে। তো সেক্ষেত্রে যাতে এমন বই আমরা কিনবো যে বইটা আমাদের অ্যাডমিশানও আমাদের কাজে লাগে, অ্যাডমিশানে যে যাতে এমন না হয় যে আমার একাডেমিক 2 ইয়ার পার করলাম একটা বই থেকে, এবং একাডেমিকের পরে যখন আমি ভার্সিটিতে ভর্তি হব তখন যে আরেকটি বই আমাকে কিনতে হচ্ছে, এমন যাতে না হয়। আমি চাইবো যে তোমরা এমন বই কিনো যে বইগুলো একসাথে দুটোই কাভারেজ দেয়। তো সেক্ষেত্রে আমি 2টো বইয়ের রেফারেন্স করেছি তোমাদের। পরেশচন্দ্র মণ্ডল, কাজল ব্রাদার্সের খুবই ভালো বই। এই বইটা যদি তুমি কেনো তাহলে তোমার অন্তত অ্যাডমিশনের সময় আর নতুন করে ভাবার দরকার নেই, এবং তোমরা যখন অ্যাডমিশনে যাবে তখন ঠিক আমার কথা মনে হবে যে আসলে আমি ভালো বইয়ের সাজেশন দিয়েছি কিনা তোমাদের। তাহলে তোমরা প্রথম পত্রটা কিনবা পরেশচন্দ্র মণ্ডল, এবং দ্বিতীয় বইটা যেটা কিনবা, সেকেন্ড পার্ট যেটা কিনবা আবিদ পাবলিকেশন, হ্যাঁ আবিদ পাবলিকেশনের বই কিনবা।
তো এটার লেখক সম্ভবত ওয়ালিউল্লাহ। এই বইটাও ভালো। এই বই দুটো যদি তুমি কেনো তাহলে তোমাদের আর দরকার হবে না, যখন ভার্সিটির কোচিং করবা তখন এই দুটো বইয়ে তোমাদের কাভারেজ হবে, খুব ভালোভাবে কাভারেজ হবে এবং বইটা খুব স্ট্যান্ডার্ড ভালো। আর অনেকে তোমাকে কিন্তু আবদুল্লাহ স্যারের বই কেনার কথা বলবে। তো আবদুল্লাহ স্যারের বইটা একটা সময় ভালো ছিল, এখন আর সেই স্ট্যান্ডার্ডের নেই। সৃজনশীল টাইপের যে প্রশ্নগুলো এখন আসে সেই প্রশ্নের আলোকে আসলে বইটা এতটা মানসম্মত না। এই জন্য আমাদের লোকালি আমাদের যশোরে মোটামুটি চলে, কিন্তু যশোর জেলার বাইরে কোথাও তুমি দেখবে না যে এই বইটা কেউ ভালো বলবে বা ভালোভাবে চলে। তাহলে সিদ্ধান্ত এখন তোমার যে তুমি কোন দুটি বই কিনবে। নিশ্চয় আমার কথাটা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। মিরাজ, নিশ্চয় আমার কথা তুমি বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা আমাদের আলোচনায় আসি অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির যে ব্যাপারটা সেটি নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আমরা এখন একটু বোর্ডে খেয়াল করি, শুরুতে আমরা একটু বোর্ডে খেয়াল করি। আচ্ছা, তাসনিয়া আমাদের সাথে জয়েন করেছে। তোমরা একটু বোর্ডটা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা আমাকে কমেন্টস করে জানাবে। আমার সাথে অলরেডি 12 জন আছো তোমরা, অনেক ধন্যবাদ 12 জনকে। আমরা দেখো বোর্ডে লিখেছি অনাদায়ী পাওনা লিখেছি আমি। তাহলে আমাদের দুটো সিদ্ধান্ত আগে নিতে হয় যে অনাদায়ী পাওনা আমাদের যেটা আছে, অনাদায়ী পাওনা কটা থাকে? একটা হচ্ছে পুরাতন, আরেকটা প্লাস নতুন। আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি আমি সংক্ষেপে লিখলাম, তোমরা বুঝে নিও। অনাদায়ী পাওনা সঞ্চিতি দুই রকমের থাকে, একটা থাকে হচ্ছে পুরাতন, আরেকটা থাকে হচ্ছে নতুন। একটা পুরাতন থাকে, একটা নতুন থাকে। তোমরা আমার সাথে সাথে একটু নিজেদেরকে একটু চেক করো, তাহলে ঠিক মতো তোমরা বুঝতে পারবে। নতুন অনাদায়ী পাওনা কোথায় থাকে? সমন্বয়ে থাকে। হ্যাঁ, সমন্বয়ে থাকে। আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কোথায় থাকে? এটা থাকে হচ্ছে রিয়ামিলে। কোন সাইডে থাকে? রিয়ামিলে ক্রেডিট সাইডে থাকে। হ্যাঁ, রিয়ামিলে ক্রেডিট সাইডে আমরা পাই হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট সাইডে থাকে। এবং অনাদায়ী পাওনা আমরা কোথায় পাই? পুরাতনটা আমরা ট্রায়াল ব্যালেন্স, টিবি ট্রায়াল ব্যালেন্স মানে রিয়ামিলে পাই আমরা। নতুনটা কোথায় পাই আমরা? সমন্বয়ে পাই। তোমরা আমার বোর্ড ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আমার সাথে তোমরা 10 জন আসো। আচ্ছা, তাহলে এখন আমরা আগে আলোচনা করব আমাদের এই পাওনা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা এর আগে দেখেছি তোমরা দেখতে, এর আগে যখন লেখা থাকতো, তোমরা যখন নবম দশম শ্রেণীতে করেছো, সরাসরি একটা টাকা লিখতো যে দেনাদারের নিকট থেকে আদায়ের যোগ্য নয় বা প্রাপ্য হিসাবে 2000 টাকা আদায়ের যোগ্য নয়। সমন্বয়ে এটা যখন বলা থাকতো তখন আমরা বুঝতাম যে এটি হচ্ছে আমাদের মূলত নতুন অনাদায়ী পাওনা। তাহলে রিয়ামিলে যে অনাদায়ী পাওনাটা থাকতো সেই অনাদায়ী পাওনার সাথে তোমরা এই টাকাটা যোগ করতে, যোগ করার পরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করতে, যোগ করার পরে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিতে, বাদ দেওয়ার পরে তোমরা সেটিকে ইয়েতে দেখাতে, তোমরা সেটিকে আউটার কলামে দেখাতে, তাই না? তো এখন আমাদের কিন্তু এটা বাদেও আমরা আরো অনেক কিছু কিন্তু আজকে আমাদের শিখতে হবে। আমি তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ধরো অনাদায়ী পাওনার পরিমাণ দিয়ে আছে 5000 টাকা। এটা তোমার রিয়ামিলে ডেবিট সাইডে দিয়ে আছে, রিয়ামিলে ডেবিট সাইডে দিয়ে আছে, রিয়ামিলে ডেবিট সাইডে দিয়ে আছে, রিয়ামিলে ডেবিট সাইডে দিয়ে আছে কত? 5000 টাকা দিয়ে আছে অনাদায়ী পাওনা। সমন্বয় বলেছে মোট অনাদায়ী পাওনা হবে, মোট অনাদায়ী পাওনা হবে 7000 টাকা। 7000 টাকা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তোমরা নতুন অনাদায়ী পাওনা হিসেবে কত টাকা দেখাবে? তোমরা কি 7000 টাকায় নতুন অনাদায়ী পাওনা দেখাবে? যখন তোমাদেরকে বলবে মোট অনাদায়ী পাওনা, সমন্বয় যখন বলবে, একটু ভালো করে খেয়াল করো তোমরা, যখন বলবে মোট অনাদায়ী পাওনা হবে 7000 টাকা, এই মোট মানে কি?
এই মোট মানে কিন্তু মোট অনাদায়ী পাওনা, অর্থাৎ পুরাতন নতুন মিলে 60,000 টাকা হবে। বোঝা গেছে ব্যাপারটা? এই মোট কথার সাথে কিন্তু দুটো কথা উল্লেখ আছে, পুরাতন প্লাস নতুন, এই দুটো মিলেই হচ্ছে আমাদের মোট অনাদায়ী পাওনা। তাহলে আমাদের নতুন এবং পুরাতন মিলে 7,000 টাকা হতে হবে। যদিও সমন্বয় বলা আছে যে 7,000 টাকা মোট অনাদায়ী পাওনা, তাহলে এই মোটের ভিতরে আছে আমাদের পুরাতন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা। তাহলে দেখো তো আমাদের নতুন অনাদায়ী পাওনা কত? নতুন অনাদায়ী পাওনা আমি সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? নতুন অনাদায়ী পাওনা যখন এমন বলবে সমন্বয় বলা থাকবে মোট অনাদায়ী পাওনা 7,000 টাকা হবে বা মোট অনাদায়ী পাওনার একটা পরিমাণ দেওয়া থাকবে, তখন তোমাকে বুঝতে হবে যে পুরাতন যে অনাদায়ী পাওনা আছে, পুরাতন আছে কত? 5,000 টাকা। তাহলে আর কত হলে 7,000 টাকা হয়? আর 2,000 টাকা হলে 7,000 টাকা হবে, তাই না? তার মানে আমার এই 2,000 টাকায় এখন এই 2,000 টাকার নামই হচ্ছে আমার নতুন অনাদায়ী পাওনা। তার কারণ আমরা মোট অনাদায়ী পাওনার সূত্র জানি, মোট অনাদায়ী পাওনা সমান সমান মোট অনাদায়ী পাওনা সমান সমান পুরাতন অনাদায়ী পাওনা, পুরাতন প্লাস নতুন, এই দুটো মিলেই হচ্ছে মোট হবে, ঠিক আছে? তাহলে দেখো আমার পুরাতন দেয়া আছে কত? এখন পুরাতন দেয়া আছে 5,000, কিন্তু তারা বলেছে মোট হবে কত? তারা বলেছে মোট হবে 7,000 টাকা। তাহলে নতুন পরিমাণটা কত? 2,000 টাকা। নতুন অনাদায়ী পাওনা কি 2,000 টাকা হবে? হ্যাঁ, হুরায়রা বলেছে 2,000 টাকা হবে, উষা বলেছে 2,000 টাকা হবে। বা তোমরা তো চমৎকার পারো, হ্যাঁ তোমরা খুবই ভালো পারো। মিম জি স্যার দেখতে পাচ্ছি, স্যার বোর্ড ভালো ভাবে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, হুরায়রা বলেছে তোমরা যথেষ্ট রেসপন্স করছো, খুব ভালো লাগছে। তাহলে আমি তোমাদেরকে একটা ক্যালকুলেশন করতে বলি। এখন তোমরা খুব ঝটপট আমাকে অ্যানসার করবে যে নতুন অনাদায়ী পাওনা কত হবে, সেটি আমাকে অ্যানসার করবে। আমাদের অনাদায়ী পাওনা আছে 15,000 টাকা, নতুন অনাদায়ী পাওনা বলেছে 22,000 টাকা হবে, 22,000 টাকা হবে। আমি তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। আমার প্রশ্ন হচ্ছে নতুন অনাদায়ী পাওনা কত? নতুন অনাদায়ী পাওনা কত? নতুন অনাদায়ী পাওনা আমি কত লিখব? তোমরা নিশ্চয়ই আমার লেখার সাথে সাথে তোমরা তড়িৎ উত্তর করবে। হ্যাঁ, তোমরা অনেক ভালো বুঝতে পারছো বা অনেক ভালো বুঝছো। হ্যাঁ, অলরেডি আমি উত্তর পেয়েছি। এশা আছে আমাদের সাথে, রাহাত আছে আমাদের সাথে। হ্যাঁ, তোমরা দুজন উত্তর লিখেছো। আমি আরেকটু পরে ডিক্লেয়ার করবো যে তোমাদের উত্তর ঠিক আছে কিনা, ঠিক আছে? তোমরা আনসার করতে থাকো, যারা এখন আনসার করোনি তারা খুব ফাস্ট আনসার করো। আচ্ছা, উষা বলেছে 7,000 হবে, হুরায়রা বলেছে 7,000 হবে, উষা বলেছে 700 হবে। কেন উষা 700 হবে কেন? মনে হয় একটা ডিজিট তুমি মিস করেছো। এশা বলেছে 7,000 হবে, রাহাত বলেছে 7,000 হবে। ঠিক আছে, তোমাদের অনেক ধন্যবাদ। উষা, হুরায়রা এবং এশা, রাহাত তোমরা ঠিকই অ্যান্সার করেছো। আমাদের এখন নতুন অনাদায়ী পাওনা হবে কত? আমাদের নতুন অনাদায়ী পাওনা হবে 7,000 টাকা। আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম? 22,000 মাইনাস পুরাতন কত? 15। তাহলে এই 7,000 টাকা এখন হবে হচ্ছে আমাদের নতুন অনাদায়ী পাওনা। ওকে, আচ্ছা আমরা এবার একটি সিদ্ধান্ত নিতে হবে। যদি এই অঙ্কে বলতো যে মোট অনাদায়ী পাওনা 7,000 এবং প্রাপ্য হিসাবের উপর তোমার যদি একটি পার্সেন্টেজ কাটতে বলতো, তাহলে আসলে আমরা প্রাপ্য হিসাব থেকে, আমরা তো জানি প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনা যেটি সমন্বয়ে থাকে, সেই সমন্বয়ে নতুন অনাদায়ী পাওনা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা পাই, সেই প্রাপ্য হিসাবের উপরেই মূলত আমরা পার্সেন্টেজ কাটি। পার্সেন্টেজ কেটে আমরা অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পাই, তাই না? তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন যে আচ্ছা, জান্নাতুল একটু লেটে উত্তর দিয়েছে 7,000 টাকা হবে স্যার, ধন্যবাদ জান্নাতুল। তাহলে
আচ্ছা মিরাজ বলেছে নতুন অনাদি পাওনা হবে 7,000, তোমরা তো এক্সেলেন্ট পারো দেখছি। হ্যাঁ আচ্ছা এই অঙ্কের সাথে যদি বলতো যে প্রাপ্য হিসাবের উপরে উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি আমি সংক্ষেপে লিখেছি। হ্যাঁ অতএব অনাদায়ী কয় আকারে পাওনা দন্তর সাথে সঞ্চিতি বুঝাইছি, ঠিক আছে। 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। ধরো তোমার রিয়া মিলে প্রাপ্য হিসাব আছে, ডেবিট সাইডে বসে, তাই তো? তাহলে ডেবিট সাইডে ধরো প্রাপ্য হিসাবের পরিমাণ আছে আমাদের 37,000 টাকা। তাহলে আমার প্রশ্ন যে তুমি এখন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করার সময় কত টাকা 37,000 টাকা থেকে মাইনাস করবে? 37,000 টাকা থেকে কত টাকা মাইনাস করে তার উপরে পার্সেন্টেজ কাটবা 5%। এখানে মাইনাস করবা কত টাকা? 37,000 টাকা থেকে আমরা নতুন প্রাপ্য নতুন যে অনাদায়ী পাওনা আছে নতুন অনাদায়ী পাওনাটা আমরা মাইনাস করব, তাই না? মাইনাস করে যা অবশিষ্ট থাকে সেই পরিমাণের সাথে মূলত হচ্ছে আমরা পার্সেন্টেজ কাটবো, প্রাপ্য হিসাবের উপর পার্সেন্টেজ কাটবো। নতুন সেটার নাম হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। তাহলে তোমরা কত টাকা কাটবে? তাসনিয়া স্যার, ইমরুল স্যার ফার্স্ট পেপার অক্ষর প্রকাশনী, সেকেন্ড পেপার আব্দুল্লাহ স্যারের কিনতে বলেছিল, কোনটা কিনবো? অনেকেই তো ইমরুল স্যার যেটা বলছে ওটাই কিনে ফেলেছে স্যার, বোর্ড ক্লিয়ার না। আচ্ছা বোর্ডটা একটু ক্লিয়ার করার চেষ্টা করেন। আচ্ছা আমি তোমাদের কিন্তু বই কেনার ব্যাপারে যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা কিন্তু আমি অলরেডি দিয়েছি। তোমরা যদি মনে করো যে অ্যাডমিশনের সময় নতুন আরেকটা বই কিনে নেবে তাহলে যে কোনো বই তোমরা কিনতে পারো। আর যদি মনে হয় যে অ্যাডমিশনের সময় তোমার একটা ভালো বই লাগবে, টেক্সট বুক একটা ভালো লাগবে, তাহলে সেক্ষেত্রে তোমার সিদ্ধান্ত তোমার কাছে, তুমি একটা কোনটি কিনবে। আচ্ছা তাহলে আমি কত টাকা বাদ দিব? আমি এখানে মোট দেখি আছে, মোট অনাদায়ী পাওনা, এটি আমি বিবেচনা করব না। আমি এটি বিবেচনা না করে আমি বিবেচনা করব যে আমার এই বছরের জন্য নতুন কতটুকু, এই বছরের জন্য আমার নতুন কতটুকু। হ্যাঁ তাহলে নতুন আছে এই 22,000 এর ভিতরে নতুন কত ছিল আমাদের? 15,000 টাকা থেকে, এই 22,000 টাকা থেকে আমি মাইনাস করছিলাম 15,000 করে আমি পাচ্ছিলাম 7,000, তাই না? এই যে 7,000 টাকা আমি পাচ্ছিলাম, এই 7,000 টাকাই ছিল হচ্ছে আমার নতুন অনাদায়ী পাওনা। তাহলে যেটুকুই নতুন সেটুকুই আমি বাদ দেব। তাহলে কত থাকে আমার? 30,000 টাকা। তাহলে 30,000 টাকার ভিতরে আমি 5% কাটবো। তাহলে 30,000 এর এখন 5% যদি আমি কাটি কত হয়? 3 5 15 1 2 0। এটি হবে হচ্ছে এখন আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তাই না? হ্যাঁ উষা লিখেছে ঘুরাইরা লিখেছে 7,000 টাকা বাদ দিতে হবে, উষা লিখেছে 1500 টাকা হবে কেটে। অনেক ধন্যবাদ তোমাদের, তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। আচ্ছা এবার আমাদের অনাদায়ী পাওনা সংক্রান্ত সমস্যা মোটামুটি আর আমাদের থাকবে না। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা একটা বিষয় কিন্তু খেয়াল করেছো যে আর্থিক বিবরণী যে সমস্যাগুলোতে তোমাদের নিজেদের পক্ষে সমাধান করা কঠিন, আমি কিন্তু সেই সকল বিষয়গুলোই মূলত স্লাইড তৈরি করছি এবং বোর্ডে দেখানোর চেষ্টা করছি। কিন্তু সেই কঠিন বিষয়গুলো যদি তোমরা টেক্সট বুক কিনে থাকো, তোমরা যদি বই কিনে থাকো, তাহলে নিশ্চয় দেখবে এই সংক্রান্ত বিষয়গুলোই কিন্তু সালে বেশি পড়ে। এবং যে ক্ষেত্রে ভ্যাট থাকে, সমাপনী মজুদের ভিতরে অগ্নিবিনষ্ট পণ্য থাকে এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই আইটেমগুলোই মূলত কিন্তু আমাদের আর্থিক অবস্থা বিবরণীর সবচেয়ে কঠিনতম আইটেমগুলো, ঠিক আছে? তাহলে এইগুলো যদি তোমরা ভালো নিশ্চয় বুঝতে পারো তাহলে নিশ্চয় আমাদের অনেক সুবিধা হবে। হ্যাঁ তাহলে আমরা অনাদায়ী পাওনার কঠিন আইটেম আমাদের হয়তো আর থাকবে না, আরেকটা আইটেম আমাদের থাকতে পারে, সে
সেটি হচ্ছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা আছে ধরো 2000 টাকা, অনাদায়ী পাওনা 2000 টাকা। এখন তোমার সমন্বয়ে বলেছে, হ্যাঁ সমন্বয়ে বলেছে অনাদায়ী পাওনা পাওনা 3000 টাকা বাড়াতে হবে, হ্যাঁ 3000 টাকা বাড়াতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমার অনাদায়ী পাওনা কত হবে? স্পষ্টতই বলেছে পুরাতন ছিল 2000 আর এখন বাড়াতে বলেছে কত? অনাদায়ী পাওনা আরো 3000 টাকা, আরো 3000 টাকা বাড়াতে হবে। সেক্ষেত্রে অনাদায়ী পাওনার পরিমাণ কত হবে? নতুন অনাদায়ী পাওনা কত হবে? নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা কত হবে তোমার? আগে ছিল কত তোমার? পুরাতন ছিল 2000, এখন বাড়াতে বলেছে আরো কত? 3000 বাড়াতে বলেছে। তাহলে নিশ্চয় তোমার কত হবে? নিশ্চয় তোমার 5000 টাকা। এটা নাম হলো নতুন অনাদায়ী পাওনা। হ্যাঁ আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক সেট করি। অনাদায়ী পাওনা 2000 আছে, প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য হিসাব, হ্যাঁ প্রাপ্য হিসাব আছে ধরো 25000 টাকা। সমন্বয়ে বলা আছে মোট অনাদায়ী পাওনা পরিমাণ বলা আছে সমন্বয়ে 3000 টাকা। এখানে বলা আছে অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় 5000 টাকা। হ্যাঁ অলিখিত বিক্রয় 5000 টাকা। প্রাপ্য হিসাবের উপর 5% হারে, 5% হারে প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। তোমরা বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও, এবং তোমরা অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো, দেখো তো বোঝা যায় কিনা। তাহলে অঙ্কের সলিউশনটা কি আমি করব না তোমরা নিজেরাই করতে পারবে? আচ্ছা, আমাদের প্রাপ্য যে হিসাব আছে, প্রাপ্য হিসাবের যে প্রকৃত পরিমাণের উপরে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা কাটতে হয়। অর্থাৎ প্রাপ্য হিসাবের সাথে যদি কোনো অলিখিত বিক্রয় থাকে, অলিখিত বিক্রয়টা আমরা অ্যাড করি, প্রাপ্য হিসাবের সাথে অ্যাড করে আমরা সেই পরিমাণটা বাড়ায় দিই। বাড়ায় দেওয়ার পরে আমরা তারপরে অনাদায়ী পাওনা, আমাদের যে নতুন অনাদায়ী পাওনা আছে সেই অনাদায়ী পাওনাটা আমরা মাইনাস করি। মাইনাস করার পরে যে অ্যামাউন্টটা থাকে সেটার উপরেই মূলত হচ্ছে আমরা পার্সেন্টেজ কাটি, তাই তো? তাহলে 1350 টাকা লিখেছে, উষা লিখেছে 1350 টাকা। আচ্ছা আমরা দেখি, আমি এখন ক্যালকুলেশন করিনি। মিরাজ বলেছে জি। আচ্ছা আমরা তাহলে একটু নির্ণয় করার চেষ্টা করি, তাই না? আমরা নির্ণয় করার চেষ্টা করি, একই সাথে আমরা দুটো কাজ করি। আমার বোর্ডটা কি তুমি দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। প্রাপ্য হিসাব যেটি আছে আমাদের, প্রাপ্য হিসাব আমি লিখলাম। প্রাপ্য হিসাবে টাকার পরিমাণ কত? 25000 টাকা। প্রাপ্য হিসাবে টাকার পরিমাণ 25000 টাকা। যদি অলিখিত বিক্রয় সমন্বয়ে থেকে থাকে তাহলে তোমরা সেটি লেখো। হ্যাঁ অলিখিত বিক্রয়ের পরিমাণ কত আছে? অলিখিত বিক্রয়ের পরিমাণ কত আছে? 5000 টাকা আছে। তাহলে 5000 টাকা তুমি লেখো, কত থাকে?
30,000 টাকা। এবার তুমি কি করবা, একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, নতুন অনাদায়ী পাওনা কত। নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা কি তোমার আছে কিনা? আছে। যদি নতুন অনাদায়ী পাওনা থাকে তাহলে নতুন অনাদায়ী পাওনা বাদ দেওয়ার পরে যে প্রাপ্য হিসাবে যে থাকবে বা ব্যালেন্স থাকবে সেটির উপরে মূলত আমরা পার্সেন্টেজ রাখবো, ঠিক আছে? তাহলে আমাদের নতুন অনাদায়ী পাওনা কি অঙ্কে দেয়া আছে কিনা দেখো। মোট অনাদায়ী পাওনা 3,000 টাকা, কিন্তু অনাদায়ী পাওনা আমার পুরাতন আছে কত? 2,000 টাকা। তাহলে নতুন অনাদায়ী পাওনা কত? আমার নতুন অনাদায়ী পাওনা কত দেখো তো। নতুন অনাদায়ী পাওনা তাহলে তোমার ছিল কত? পুরাতনই আছে হচ্ছে 2,000, আর মোট অনাদায়ী পাওনা বলতে আমরা বলছি নতুন এবং পুরাতন মিলেই হচ্ছে মোট, তাই তো? তাহলে মোট হবে 3,000। তাহলে তার ভিতরে পুরাতন আছে 2,000, তাহলে নতুন কত? নতুন নিশ্চয় 1,000, তাই তো? তাহলে তুমি এখানে ক্যালকুলেশনটা কিভাবে করছি আমরা? 3,000 মাইনাস 2,000, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদের 1,000 টাকা বের হলো নতুন অনাদায়ী পাওনা। তাহলে নতুন অনাদায়ী পাওনা তুমি বাদ দাও, কত বাদ দিলে? 1,000 টাকা বাদ দিলে থাকবে কত? 29,000 টাকা থাকবে। তাহলে এখন 29,000 টাকার উপরে তোমাকে পার্সেন্টেজ কাটতে হবে, হ্যাঁ? তাহলে আমরা এটা যদি বিশদ আয় বিবরণী করি, বিশদ আয় বিবরণী যদি করি তাহলে আমরা কি লিখবো? অনাদায়ী পাওনা যেটি রিয়ামিলের ভিতরে আছে, হ্যাঁ? অনাদায়ী পাওনা যেটি রিয়ামিলে আছে কত? রিয়ামিলে আছে দেখো 2,000 টাকা। এর সাথে যোগ করবা নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা কত? আমরা এখন পাইলাম কত? পাইলাম 1,000 টাকা পাইলাম, হ্যাঁ? তাহলে 1,000 টাকা তুমি যোগ করো, যোগ করলে হলো তোমার কত? 3,000 টাকা হলো, 3,000 টাকা হলো। এরপরে তুমি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি তুমি যোগ করবে। তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি তুমি কার উপর কাটবে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি তুমি কাটবে এখন এই 29,000 টাকার উপরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কাটবে, হ্যাঁ? তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত আছে তোমার? আমরা কি করছিলাম? 25,000 এর সাথে যোগ করছিলাম 5,000, 30,000 টাকা হয়েছিল, তার থেকে বাদ দিছিলাম 1,000 টাকা। এইভাবে আমরা পাইছিলাম কত? 29,000 টাকা। তাহলে 29,000 টাকার উপরে তুমি এবার কত পার্সেন্ট কাটবা? 5% কাটবা। তাহলে 5% কাটলে কত হয়? 29,000 এর উপরে যে পরিমাণটা হয় সেটুকুই হবে মূলত আমাদের। তাহলে 29,000 এর উপরে তোমরা 5% কাটো, তাহলে কত হয়? তোমরা ক্যালকুলেটরে করো, তাহলে তোমাদের ভুলটা হওয়ার সম্ভাবনা থাকবে না। 29,000 এর উপরে তুমি 5% কাটো, তাহলে 1400 কত টাকা হবে? 1450 টাকা। এই 1450 টাকা নাম হবে হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে 1450 টাকা। আমার মনে হয় উষা আমাদের সঠিক অ্যান্সার দিয়েছিল। তাহলে এই 1450 টাকা এখন আমরা কি করব? এখানে যোগ করব। 1450 টাকা আমরা যোগ করব। যোগ করার পর যেটি হবে সেটি আমরা এখানে লিখব। লেখার পরে আমরা পুরাতন সঞ্চিতি বাদ দেব। কিন্তু আজকের অঙ্কে কিন্তু আমাদের পুরাতন সঞ্চিতি দেয়া নেই। সো পুরাতন সঞ্চিতি যেহেতু দেয়া নেই, এই টাকাটাই কিন্তু আমি অ্যাড করে আউটার কলামে বসাবো। তাহলে আমাদের কত হয়? 4,450 টাকা আমরা এখন দেব হচ্ছে বিশদ আয় বিবরণীটা করব। আর আমরা মাইনাস করব কত এখান থেকে? মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কত টাকা মাইনাস করব? 1450 টাকা আমরা মাইনাস করব। এই 1450 টাকা যদি মাইনাস করি তাহলে আমাদের কত টাকা আউটারে পড়বে? 50, হাতে থাকে 1, 5, 0, আচ্ছা হাতে হচ্ছে আমার 1, তার মানে 27,550 টাকা। এটা আমরা এখন আউটার কলামে বসাবো। তোমরা ঠিকমতো বুঝতে পারছো কিনা আমাকে একটু রেসপন্স করো। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমি আবারও অঙ্কটি দেখাই দেব তোমাদেরকে।
জান্নাতুল লিখেছে 1450 হবে, রাহাত লিখেছে 1450 হবে, হুরাইরা লিখেছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1450 হবে, তাসনিয়া লিখেছে 1450 টাকা হবে, শর্মি লিখেছে 4450 টাকা হবে। কেন 4450 টাকা হবে? ও বলেছে যে আমাদের বিশদ আয় বলতে আমরা 4450 টাকা দেব। স্যার বুঝতে পেরেছি। হুরাইরা লিখেছে স্যার বুঝতে পেরেছি। তোমাদের যদি আর কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো, আমি এটি নিয়ে আবার আলোচনা করব। তোমরা 11 জন আমার সাথে আসো। আচ্ছা, এবার তাহলে আমরা অনাদায়ী পাওনা সংক্রান্ত যে সকল বিষয়গুলো থাকতে পারে বা প্রাপ্য হিসাবের সাথে যেগুলো সমন্বয় করা লাগতে পারে সেগুলো আমরা সমাধান করলাম। এবার আমরা আসি আমাদের আরো কয়েক রকমের বলতে পারে নতুন অনাদায়ী পাওনা নির্ণয় করার সময় আরো অনেক কিছু বিষয় আমাদের বিবেচনা করা লাগতে পারে। সেই বিষয়গুলো আমি এবার আলোচনায় আসি। আচ্ছা, তোমরা আমাদের পাওয়ার পয়েন্টে একটু দেখার চেষ্টা করো। হ্যাঁ, একটু পাওয়ার পয়েন্টে দেখার চেষ্টা করো। দেখার চেষ্টা করে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা নিজেরা করতে পারো কিনা একটু আমাকে কুইক রেসপন্স করবা। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে আমি নিজেই সমাধান করে দেব। দেখো তোমাদের কি বলা আছে পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্টে দেখো প্রাপ্য হিসাবে 3000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে নিশ্চয় যেটি আদায়যোগ্য নয় সেটি আমাদের অনাদায়ী পাওনা। তোমরা একটু আমাকে জানাও যে তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, আমার স্লাইডটা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। আমি দেখতে পাচ্ছি এখনো স্লাইড তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ না। আরেকটু উঁচু করতে হবে, না হলে স্লাইড দেখা যাবে না। আরেকটু উঁচু করতে হবে। হ্যাঁ, এবার মনে হয় তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ। ওকে, তোমরা একটু পড়ো তো। আচ্ছা, আমরা পড়ে প্রথম সিদ্ধান্তটা আমি দেব, দ্বিতীয় সিদ্ধান্তটা তোমাদের দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো লেখা আছে প্রাপ্য হিসাবে 3000 টাকা আদায়যোগ্য নয়। আমরা জানি যে সমন্বয়ে প্রাপ্য হিসাবে যে পরিমাণটা আদায়যোগ্য নয় ওটির নামই হচ্ছে অনাদায়ী পাওনা। ওটি হচ্ছে মূলত আমাদের নতুন অনাদায়ী পাওনা। তাহলে নতুন অনাদায়ী পাওনা আমরা পেয়ে গেছি। এবার আমাদের দেখতে হবে আর কিছু বলা আছে কিনা, এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি রাখতে হবে। অনাদায়ী পাওনা ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি কিন্তু একই জিনিস, একটাই। কিন্তু এখানে ও বলা আছে মানে অনাদায়ী পাওনার উপরে 5% কাটবা, সন্দেহজনক পাওনা সঞ্চিতির উপরে 5% কাটবা, এরকম না কিন্তু ব্যাপারটা। না, এটাই মূলত হচ্ছে আমাদের যেটা পার্সেন্টেজ কাটতে হয়, এটাই হচ্ছে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা যখন নির্ণয় করব তখন আমাদের অনাদায়ী প্রাপ্য হিসাব যেটি দেয়া আছে বা অনাদায়ী হিসাব যেটি আমাদের ডেবিট সাইডে দেয়া থাকবে সেটি থেকে আমরা বাদ দিব, 3000 টাকা বাদ দেব। বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটার উপরেই মূলত আমরা পার্সেন্টেজ কাটবো, 5% কাটবো। কাটার পরে যে অ্যামাউন্টটা আমরা পাবো সেটির নামই মূলত হবে হচ্ছে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা হুরাইরা, আমি অলরেডি তোমাকে আনসার করেছি যে দুটো আলাদা জিনিস না, দুটো হচ্ছে একই নামে। অনাদায়ী পাওনা ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি এটি হচ্ছে একটি। অনাদায়ী পাওনা ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি যদি একই সাথে থাকে তাহলে বুঝতে হবে ওইটি হচ্ছে মূলত আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন এটিকে আবার আমরা এর আগে একদম ডিরেক্ট উপস্থাপন করা থাকতো, আর এখন এসে কিন্তু আমরা নতুন ভাবে দেখছি যে অনাদায়ী পাওনা ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি এটা কিন্তু দুটো জিনিস না, এটি কিন্তু একটাই জিনিস। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সুমাইয়া ইয়াসমিন লিখেছে যে স্যার দেখতে পাচ্ছি। তাহলে দ্বিতীয় নম্বরটা তোমরা একটু ফলো করো ভালো করে। দ্বিতীয় নম্বর সমন্বয় যেটা আছে, প্রাপ্য হিসাব কত টাকা দেখা যাচ্ছে না। আচ্ছা, প্রাপ্য হিসাব কত টাকা দেখা যাচ্ছে না। আচ্ছা, প্রাপ্য হিসাব রিয়াবিলে 2 নম্বরে যেটা দেওয়া আছে, প্রাপ্য হিসাব হবে 65,000 টাকা। ওখানে আমাদের স্ক্রিনে একটু সমস্যা আছে, 65,000 টাকা হবে। প্রাপ্য হিসাবের পরিমাণটা হবে 2 নম্বর অঙ্কে প্রাপ্য হিসাবের পরিমাণ হবে, প্রাপ্য হিসাবের পরিমাণ হবে 65,000
তাসনিয়া নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমি যদি 2 নম্বর বলি, ধারে বিক্রয় হিসাবভুক্ত হয়নি 12,000 টাকা, এ বছরে মোট অনাদায়ী পাওনা 5,000 টাকা, প্রাপ্য হিসাবের উপর 7.5% হারে অনাদায়ী দেনা সঞ্চিতি রাখতে হবে। আমাদের রিয়া মিলে অনাদায়ী পাওনার পরিমাণ দেয়া আছে 3,000 টাকা, রিয়া মিলে প্রাপ্য হিসাব দেয়া আছে 65,000 টাকা। তাহলে তোমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে সেটি নির্ণয় করে আমাকে ঝটপট তোমরা উত্তরটা দাও যে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে। তাহলে আমি তোমাদের জন্য অপেক্ষা করি। আজকে আমাদের লেকচার কিন্তু এখনো অনেক অংশেই বাকি। তোমরা একটু ফাস্ট যদি আমার সাথে রেসপন্স করো তাহলে আমরা অনেক দূর আগাইতে পারবো। আচ্ছা, 1 নম্বরটা বলেছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে হচ্ছে এই 1 নম্বরটার সাথে কিন্তু দেয়া নাই, দেখো যে দেনাদার এবং দেনাদারের পরিমাণ বা প্রাপ্য হিসাবের পরিমাণ দেয়া নাই, অর্থাৎ তোমার 1 নম্বরটা নির্ণয় করতে হবে না। তুমি 2 নম্বরটা একটু ফার্স্ট আমাকে রেসপন্স করে দেখাও যে 2 নম্বরটা আসলে কত হবে। তাহলে 2 নম্বরটা আমি তোমাদের সাথে সাথে একটু সহযোগিতা করি। যখনই দেখবে যে অলিখিত বিক্রয়ের পরিমাণ দেয়া আছে কোনো অঙ্কে বা অনাদায়ী পাওনা দেয়া আছে, নতুন অনাদায়ী পাওনা অথবা অলিখিত বিক্রয়, এই আইটেমগুলো যখন তোমরা পাবে তখন অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে প্রাপ্য হিসাবের প্রকৃত পরিমাণটা কত। প্রাপ্য হিসাবের প্রকৃত পরিমাণটা যতক্ষণ তুমি না জানতে পারবে ততক্ষণ কিন্তু আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করতে পারবো না। এজন্য আমি অঙ্কটা তোমাদেরকে সহযোগিতা করি। দেখো প্রাপ্য হিসাব আছে কত আমাদের 65,000 টাকা আমাদের রিয়াবলে দিয়ে আছে। হ্যাঁ, এবার দেখতে হবে অলিখিত বিক্রয় আছে কিনা। অলিখিত বিক্রয়ের পরিমাণ আছে, অলিখিত বিক্রয় আছে কত টাকা, দেখো 12,000 টাকা আছে। হ্যাঁ, অলিখিত বিক্রয় 12,000 টাকা আছে। এই পাইলাম হচ্ছে আমরা কত টাকা, 77,000 টাকা। 77,000 টাকা আমরা পাইলাম। এবার দেখতে হবে যে আমাদের অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা আছে কিনা। দেখো তো নতুন অনাদায়ী পাওনা আছে কিনা। নতুন অনাদায়ী পাওনা আছে, দেখো তো বলেছে এ বছরে মোট অনাদায়ী পাওনা হবে 5,000। তাহলে রিয়া মিলে আমাদের দেখতে হবে যখনই বলবে যে মোট অনাদায়ী পাওনা হবে একটা পরিমাণের কথা যখনই বলবে তখন তোমরা ভালো করে খেয়াল করতে হবে তোমাদেরকে যে আমাদের পুরাতন অনাদায়ী পাওনা কত আছে। তাহলে পুরাতন অনাদায়ী পাওনা, আমরা নতুন অনাদায়ী পাওনা নির্ণয়ের সময় যদি মোট অনাদায়ী পাওনার পরিমাণ দেওয়া থাকে তাহলে পুরাতন এবং মোট অনাদায়ী পাওনা যে পার্থক্যটা হবে সেটি হবে মূলত আমাদের নতুন অনাদায়ী পাওনা। তাহলে আমাদের নতুন অনাদায়ী পাওনা কত, অনাদায়ী পাওনা। তাহলে অনাদায়ী পাওনা আমরা কত পাইলাম, দেখো যে এই বছরে অনাদায়ী পাওনা 5,000 টাকা, এটা সমন্বয় বলা আছে। আর অনাদায়ী পাওনা আছে হচ্ছে তোমার কত, 3,000 টাকা প্লাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা। তাই নতুন অনাদায়ী পাওনা কত আছে তোমার, কত, তাহলে 5,000 মানে মোট। এটা সূত্র যদি আমরা করি, নতুন অনাদায়ী পাওনার সূত্র যদি করি আমরা, যদি নতুন অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে মোট অনাদায়ী পাওনা মাইনাস কত। দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা, বোর্ড দেখতে পাচ্ছ কিনা, দেখো তো বোর্ড দেখতে পাচ্ছ। নতুন অনাদায়ী পাওনা, সেই ক্ষেত্রে মোট অনাদায়ী পাওনা দেওয়া থাকবে, সেটা থেকে আমরা পুরাতন অনাদায়ী পাওনাটা বাদ দেব। পুরাতন অনাদায়ী পাওনাটা আমরা বাদ দেব, বাদ দিয়ে যে পরিমাণটা হবে সেটি আমাদের নতুন অনাদায়ী পাওনা। তাহলে দেখো আমাদের মোট অনাদায়ী পাওনা 5,000 আছে, আমাদের পুরাতন আছে 3,000, তাহলে নিশ্চয়ই আমাদের 2,000 টাকা হবে হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। সব মিলে হবে হচ্ছে আমাদের 5,000 টাকা। এবার কি করব আমরা, প্লাস নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করার আগে আমাদের কিছু আমাদের প্রকৃত অনাদায়ী পাওনার পরিমাণটা আমাদের নির্ণয় করে আসতে হবে। হ্যাঁ, হুরায়রা অলরেডি তার একটা অ্যান্সার দিয়েছে, 5,625 টাকা লিখেছে।
দেখি আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখি। তাহলে আমরা অলিখিত বিক্রয় যেটি আছে সেটি যোগ করলাম। আর তোমরা নিশ্চয়ই একটা বিষয় জানো যে অনাদায়ী পাওনার সাথে যে যে আইটেমগুলো আমরা যোগ করি সেই আইটেমগুলো কিন্তু প্রাপ্য হিসাবের সাথে আমরা বাদ দিই, তাই না? প্রাপ্য হিসাবের সাথে বাদ দিই। তাহলে মাইনাস অনাদায়ী পাওনা, এটার নাম কি? নতুন অনাদায়ী পাওনা। তাহলে নতুন অনাদায়ী পাওনার পরিমাণ কত আমাদের? নতুন অনাদায়ী পাওনার পরিমাণ আমাদের 2000 টাকা। এখানে আমাদের 2000 টাকা, এই 2000 টাকা আমরা বাদ দিলাম। আমরা ফাইনালি পাইলাম কত? 75000 টাকা পাইলাম। এখন এই 75000 টাকার উপরে মূলত আমরা পার্সেন্টেজ কাটব, তাই না? তাহলে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের কত হবে? 75000 টাকা ইনটু কত পার্সেন্ট? 7.5%। তাহলে 7.5%। এটি কাটলে কত হবে আমাদের? তোমরা দেখো তো 5625 টাকা হবে কিনা? আমাদের 75000 ইনটু 5625 টাকা হবে না? 5625 টাকা, 5625 টাকা। তাহলে মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা বাদ দিবা? 5625 টাকা। এটা বাদ দেব। বাদ দেওয়ার পরে আমাদের কত হবে? কত দাঁড়াবে দেখো পরিমাণটা? 75000 মাইনাস 5625 কত হয়? 69375 টাকা। আর আমাদের এই অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে? আমাদের 5000, তার মানে হচ্ছে 10625 মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি পুরাতন আমাদের আছে কত? রিয়ামিলে কত ছিল দেখো? রিয়ামিলে ছিল হচ্ছে আমাদের 3000 টাকা। তাহলে 3000 টাকা তুমি বাদ দাও, 3000 টাকা বাদ দাও। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেই অ্যামাউন্টটাই হবে হচ্ছে আমাদের, সেটি আমরা বিশদ 7625 টাকা। এটি আমরা বিশদ আয় বিবরণীতে আমরা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা ঠিক মতো আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাও। আচ্ছা, উষা লিখেছে জি স্যার। কিসের জি স্যার ঠিক আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, জান্নাতুল আমাদের সাথে আছে। জান্নাতুল আমাদের রেসপন্স করছে 69375 টাকা সে নির্ধারণ করতে পেরেছে। চেষ্টা করো এবং আমি তোমাদেরকে লিখে করাই, তাহলে আমাদের বক্স ভালো হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি লেখা আছে 3 নম্বর সমন্বয় আমাদের লেখা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো বা দ্বারা আরো 1500 টাকা বৃদ্ধি করো, আরো 1500 টাকা দ্বারা উন্নীত করো। তোমরা নিশ্চয় এই শব্দটার সাথে পরিচিত না এবং রিয়া মিলে দেয়া আছে
ভালোভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা আমি এখন পাওয়ার পয়েন্টে নেই, ঠিক আছে, আমি পাওয়ার পয়েন্টে নেই, পাওয়ার পয়েন্ট বাদে আমি বোর্ডে চলে এসেছি। তোমরা বোর্ডটা দেখতে পারলেই হবে। তোমরা একটু বোর্ডটা একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। এখন আমি যেটা লিখছি অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো 1500 টাকা 1500 টাকা দ্বারা উন্নীত করতে হবে। হ্যাঁ, 1500 টাকা দ্বারা উন্নীত করতে হবে বা বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, 1500 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে বা উন্নীত করতে হবে, দ্বারা বৃদ্ধি করতে হবে বা উন্নীত করতে হবে। যদি আইটেমটা আমরা এমন পাই তাহলে আসলে আমরা কি করব? যখন এই শব্দটা থাকবে এইটা একটু খেয়াল রাখতে হবে, আরো আরো উন্নীত করতে হবে। এই দুটো শব্দ যখন আমরা পাবো, যখন আরো বৃদ্ধি করতে বলবে, তখন আমরা কি দেখছিলাম? আমরা যখন মোট লাভ, যদি মোট লাভ তোমার রিয়া মিলে দেওয়া থাকে 2000 টাকা, এখন তোমাকে যদি বলে যে আরো 500 টাকা বাড়াও, তাহলে তখন তুমি কি করবে? নিশ্চয় রিয়া মিলে যেটা আছে এবং যে টাকা দিয়ে বাড়াতে বলছে সেটা বাড়াবে। অর্থাৎ 2000 টাকা অনাদায়ী পাওনা প্লাস সাথে যে পরিমাণ বাড়াতে বলবে সেটা বাড়াবা। তাহলে 2000 যোগ 500 এই 2500 টাকায় হবে হচ্ছে তোমার সেক্ষেত্রে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এক্ষেত্রে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে? যদি এই শব্দগুলো বলে আরো, এই শব্দটা যদি কখনো তোমাদেরকে বলে তাহলে বুঝতে হবে এই আরো কথাটা যদি বলে আরো বা বৃদ্ধি, আরো বা বৃদ্ধি এই টাইপের শব্দগুলো যদি কখনো বলে তার অর্থ হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি প্লাস আরো। এই আরো কথাটুকু যেখানে লেখা আছে সেটাই হবে হচ্ছে আমাদের এই দুটো যোগ করলে যেটি হবে সেটি হবে মূলত আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ঠিক আছে, তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই তোমরা বোর্ড দেখতে পাচ্ছ কিনা দেখো তো। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এই কথাটুকু যদি বলে তার সলিউশনটা দেখো। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাঝখানে লিখছি আরো বা বৃদ্ধি বা উন্নীত, এই টাইপের শব্দগুলো যদি কখনো তোমাদেরকে বলে তাহলে এটার সূত্র হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করার জন্য। তখন আমরা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আছে সেটা লিখবো। আরো কথা যেটা বলা আছে এত টাকা দ্বারা বৃদ্ধি করো, এত টাকা উন্নীত করো, আরো এত টাকা অ্যাড করো, আরো এত টাকা যোগ করো, এই টাইপের শব্দগুলো যেখানে থাকবে সেই শব্দগুলো। অর্থাৎ আমরা এই অঙ্কের সাথে যদি দেখি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত আছে আমাদের 3500 টাকা প্লাস আরো কত 1500 টাকা তোমাদের যোগ করতে বলছে। তাহলে 1500 টাকা তুমি যোগ করলে তাহলে কত হলো তোমার 4000 5000 টাকা। যখন এই নামটাই হবে হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি তখন আমরা দেখাবো 5000 টাকা দেখাবো। তোমরা কি বুঝতে পেরেছো কিনা? আমাকে একটু রেসপন্স করো, তোমরা বুঝতে পেরেছো কিনা? যদি না বুঝতে পারো তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে আবার বোঝানোর জন্য। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5000 টাকা, ভেরি গুড। তাসমিয়া লিখেছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5000 টাকা হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো নাকি? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। স্যার ভালোভাবে বুঝতে পারিনি। আচ্ছা আমি তাহলে আরেকবার বলি। আমরা এর আগে আমরা আমাদেরকে পার্সেন্টেজ নির্ণয় করতে বলতো। অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতো দেনদারের উপর বা প্রাপ্য হিসাবের উপর 5% নির্ণয় করো। কিন্তু এখন আমাদেরকে এইভাবে বলবে না, আমাদেরকে ইন্টারমিডিয়েট এইভাবে নাও বলতে পারে, না বলে বরঞ্চ বলবে এইভাবে বলতে পারে, সমন্বয়টা এইভাবে দিতে পারে যে রিয়ামিল আমাদের রিয়ামিল যে আছে দেখো একটা রিয়ামিলের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট সাইডে দেয়া আছে 3500 টাকা দেয়া আছে, আর সমন্বয়ে বলা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো 1500 টাকা দ্বারা বৃদ্ধি করো বা উন্নীত করো। এই টাইপের শব্দ বলতে পারে। যদি কখনো আমাদের এমন বলে যে আরো এত টাকা দ্বারা বৃদ্ধি করো, এত টাকায় উন্নীত করো, এই টাইপের শব্দগুলো যদি আমরা পাই তাহলে সেক্ষেত্রে নতুন অনাদায়ী পাওনা আমরা কিভাবে নির্ণয় করব? সেটার জন্য সূত্র হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি এই শব্দগুলো মাঝখানে থাকে আরো বৃদ্ধি করো, উন্নীত করো, এই টাইপের শব্দগুলো যদি আমরা পাই তাহলে সেক্ষেত্রে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আছে সেটি এবং যেই কয় টাকা দ্বারা বৃদ্ধি করতে বলবে বা বাড়াইতে বলবে, দেখো এখানে আমাদের কত টাকা দ্বারা বাড়াতে বলছিল, 1500 টাকা দ্বারা বাড়াতে বলছিল, সেই অ্যামাউন্টটা আমরা লিখেছি আরো, সেটা লিখেছি।
3500 টাকা ছিল রিয়া মিলে, সেই 3500 টাকা লিখছি। এই সব মিলে আমাদের হবে হচ্ছে 5000 টাকা। আচ্ছা হুরায়রা, তুমি জানাও আসলে ঠিক মতো বুঝতে পেরেছো কিনা। যদি না পারো তাহলে আরেকবার লাস্ট আমি চেষ্টা করব তোমার বোঝানোর জন্য। আচ্ছা তাহলে আমি একটু দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, এটিকে আমি আর একটু সেট করে দিই। আচ্ছা অনাদেই পাওনা আরেকটা নাম জানো তো? অনাদেই পাওনা আরেকটা নাম কিন্তু কুঋণ। কুঋণ মানে কি? কু মানে খারাপ, খারাপ ঋণ যেটি। হ্যাঁ, অর্থাৎ একজন আমাদের কাছ থেকে ধার নিছিল বাট সে পরিশোধ করতে পারছে না, বা আমাদের কাছে ধারে সেবা নিছিল সে পরিশোধ করতে পারছে না, এটা এর নামই হচ্ছে কু। কু মানে খারাপ। আর অনাদেই মানেও কিন্তু খারাপ, যেটা আদায় হবে না সেটা নিশ্চয়ই ভালো না, সেটা অবশ্যই খারাপ, তাই না? তাহলে আচ্ছা হুরায়রা লিখেছে স্যার বুঝতে পেরেছি, উষা লিখেছে স্যার বুঝতে পেরেছি, স্যার ভালোভাবে বুঝতে পারিনি, হুরায়রা লিখেছে স্যার বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমি আরেকটু চেষ্টা করি আর তোমাদের জন্য। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা হচ্ছে ডেবিট, এটা ক্রেডিট, এটা আমাদের ডেবিট। অনাদায়ী পাওনা সঞ্চিতির টাকা দেওয়া আছে 8000, সমন্বয় বলা আছে, এটা হচ্ছে তোমার রিয়ামি না, এটা রিয়ামি, রিয়ামি সমন্বয় বলা আছে। এক নম্বর সমন্বয় ধরো, সমন্বয় বলা আছে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো 2000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এখানে কত হবে? প্রশ্ন হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পরিমাণটা কত? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত? তোমরা যদি আমাকে ঠিকমতো বুঝে থাকো তাহলে নিশ্চয় আনসারটা করতে পারবে। আমি যে লেকচার দিয়েছি তোমাদের আজকে সেটি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। আর যারা রেসপন্স করবা ঠিক আমি বুঝবো যে তারা বুঝেছে, যারা ভালো রকম রেসপন্স করছো না বা করতে পারছো না আমি বুঝেছি যে আমার ব্যর্থতা, আমি ভালো রকম বোঝাইতে পারিনি তোমাদেরকে। আচ্ছা তামিন এসছে আমাদের সাথে। তামিন তুমি এত লেটে এসছো কেন? আচ্ছা উষা অলরেডি আমাদের সাথে, এশা, উষা, তানহা আমাদেরকে আনসার দিয়েছে অলরেডি। আমি আনসারটা একটু পরে চেক করব, আগে আমি একটু দেখি যে আসলে ঠিক মতো তোমরা মানে নিজেরা বুঝতে পেরেছো কিনা। নতুন অনাদায়ী পাওনা 2000 টাকা হবে। এই যে ভুল হয়ে গেল হুরায়রা, তুমি মনে হয় এখনো ব্যাপারটা ক্লিয়ার হতে পারো। নতুন অনাদায়ী পাওনা কত হবে? এক্ষেত্রে আমাদের পুরাতন কোনটা আছে? পুরাতন, পুরাতন প্লাস আরো, আরো যেটা বাড়াতে বলেছে সেটা। তাহলে পুরাতন কত আছে আমাদের? দেখো পুরাতন আছে আমাদের 8000, তাই তো? তাহলে 8000 প্লাস আরো কত বাড়াতে বলেছে? 2000। তাহলে এই 10000 টাকাই হবে মূলত আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে হচ্ছে আমাদের 2000। আচ্ছা আমি তোমাদের জন্য আরো একবার দেখি যে হুরায়রা ঠিকমতো বুঝতে পেরেছে কিনা। যেহেতু তুমি বলছিলে যে স্যার বুঝতে পারিনি, তাহলে আমি আরেকবার চেক করতে চাই যে হুরায়রা ঠিকমতো বুঝতে পেরেছে কিনা। আমি ফিগারটা চেঞ্জ করে নিয়ে যাচ্ছি। এটা দিলাম আমি 18000 টাকা, এটা দিলাম হচ্ছে আমি 5000 টাকা। তাহলে তোমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? আচ্ছা আজকে
ক্লাসের আমরা শেষ প্রান্তে। স্যার ডিজিটগুলো একটু ক্লিয়ার করে লিখে বুঝতে বলেছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো যে আমি তো ঠিক মতো ওই পরিবেশে দেখতে পাচ্ছি, ওই লেখাটা একটু ছোট হয়ে গেছিল। এবার দেখো ঠিক আছে। আচ্ছা তোমরা অনেকে উত্তর দিয়েছো, হ্যাঁ ঘোড়াইরা নিশ্চয়ই সঠিক অ্যান্সার দিয়া মানে সবাই এবার বুঝেছো। আচ্ছা ঘোড়াইরা লিখেছে 23,000 হবে, তারপর সমস্যা লিখেছে 23,000 হবে, সুমাইয়া কামরা লিখেছে 23,000 হবে। সুমাইয়া লিখেছে 3,000 হবে, তাসনিয়া লিখেছে 23,000 হবে, তামা লিখেছে 23,000 হবে। তার মানে আমাদের কত ছিল, আমাদের 58,000 টাকা ছিল পুরাতন, আর এর সাথে আমাদের যোগ হবে কত, 5,000 টাকা হবে। তাহলে সব মিলে আমাদের 23,000 টাকা হবে। এই 23,000 টাকার নামই হবে অনাদি কমিশন ছিল। আচ্ছা আমার ক্লাস যদি তোমাদের খারাপ লেগে থাকে তাও তোমরা কমেন্টস করে জানাতে পারবে যে স্যার ঠিকমতো আপনার ক্লাস বুঝিনে, তাহলে আমি আরো প্রিপারেশন নেব এবং আরো ভালো করে বোঝানোর জন্য তোমাদের চেষ্টা করব। কমেন্টস করে আমাকে যদি জানাও তাহলে আমি এতে লজ্জিত হব না, বরং আমি আরো কৃতজ্ঞ হব যে তোমরা আমার ক্লাসের মূল্যায়ন করেছো। আমাকে আরো বেশি প্রিপেয়ার্ড হতে হবে, তোমাদেরকে আরো ভালো করে পড়াতে হবে। তোমরা কমেন্টস করে জানাতে পারো যে স্যার আপনার ক্লাস ভালো লাগেনি, তাহলে আমি আরো চেষ্টা করব তোমাদের আরো সহজভাবে যেভাবে বোঝানো যায় আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এতে আমি মনোক্ষুণ্ণ হব না, কোনো সমস্যা নেই। তোমরা আমাকে বলতে পারবো, অনেকের হয়তো বা বলার অনুমতি নাও থাকতে পারে, বাট আমার ক্ষেত্রে ওপেন এটি যে তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমাকে জানাতে পারবে যে স্যার আমি বুঝতে পারিনি বা ভালো লাগেনি। আচ্ছা তাহলে আজকে আমরা এখানে শেষ করব। আমার আরো কিছু স্লাইড ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে ঠিকমতো আসলে আমি কভার বেস করতে পারিনি। তার কারণে এই আইটেমটা তোমাদের জন্য একদম নতুন একটা আইটেম ছিল, যার জন্য আমি আজকে এখানেই আমাকে শেষ করতে হচ্ছে। তোমাদের পরবর্তী ক্লাসের জন্য স্যার চলে এসছে। তাহলে তোমরা ঠিক প্রতি মঙ্গলবার 10টার সময় আমার ক্লাসের জন্য অপেক্ষা করো। যদি ক্লাস ভালো লাগে এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে, অন্যরা যারা আছে তাদেরকেও বলো আমার ক্লাস দেখার জন্য এবং ক্লাস করার জন্য। যদি কেউ এখন নাও থাকে তাহলে তোমরা পরবর্তীতে আমার ক্লাসগুলো দেখে নিতে বলো। আর নিশ্চয় আমি যে বিষয়গুলো তোমাদেরকে অনুশীলন করাচ্ছি, এই যে আজকে 3টে লেকচার হলো তোমাদের, এই 3টে লেকচারের সাথে নতুন করে নেক্সট দিন আমি অ্যাড করব একটা, এখানে অনাদায়ী পাওনার আরও দুটো জিনিস আমি অ্যাড করব। করার পরে আমি 1 নম্বর লেকচার, 2 নম্বর লেকচার এবং 3 নম্বর লেকচারের সমন্বয়ে তোমাদের একটি অঙ্ক সেট করব এবং তোমরা সেটি বাসায় তো অবশ্যই অনুশীলন করবে। তার আগে অনুশীলন করার পরে তোমরা সেটি আমাকে তোমাদের সেইভাবে প্রস্তুতি থাকবে। আমি ক্লাস শেষে, নেক্সট দিন ক্লাস শেষে সেটিকে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেবো। সেই টাইমের ভিতরে আমার যে পার্সোনাল যে মেসেঞ্জার গ্রুপের সাথে তোমরা আসো, আমার যে পার্সোনাল যে ফেসবুক আইডি আছে সেখানে মেসেঞ্জারে তোমরা ছবি উঠাই আমাকে দেখাতে পারবে। এই সুযোগ তোমাদের থাকবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার 3টে লেকচার তোমরা ঠিক মতো বুঝতে পেরেছো কিনা। তাহলে আগামী ক্লাসে ঠিক তোমাদের আবার এই 3টে ক্লাসে রিভিউ আমি করব, আর সাথে নতুন কিছু আইটেম আমি অ্যাড করব, আর সাথে সাথে আমি একটা ক্লাস টেস্ট মতো তোমাদেরকে নিতে চাচ্ছি। সেটির ক্ষেত্রে আমার যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জারে তোমরা ছবি উঠে সেটা ক্লাস শেষে তার সলিউশনটা আমাকে পাঠাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার 3টে লেকচারই সাকসেস হয়েছে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা নিরাপদে থাকো, এই করোনাকালীন সময়ে ঘরে থাকো এবং সবাইকে নিরাপদ রাখো। আল্লাহ হাফেজ।